নির্বাচনে প্রয়োজন রাজনৈতিক আচরণে পরিবর্তন, বললেন ডক্টর তোফায়েল। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের তাগিদ আলী রিয়াজের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শুরু, 3 বিষয় আলোচনা করতে যোগ দিয়েছেন নেতারা। ডেঙ্গু করোনা মোকাবিলায় ব্যবস্থা নিচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। মুগদায় প্রস্তুত 50 শয্যার ওয়ার্ড, জনবল সংকটে বন্ধ কুমিল্লার 2 কোভিড ইউনিট। এবং ইসরায়েলের আকাশ সীমা নিয়ন্ত্রণে নেয়ার দাবি ইরানের। যুদ্ধ শুরু হলো, ট্রাম্পের বক্তব্যের জবাবে খামেনি। তেল আবিবের পাল্টা হামলা অব্যাহত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলের আচার আচরণের পরিবর্তন আনা দরকার বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বললেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে থাকতে হবে নিরপেক্ষ, উন্নতি করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। জাতীয় নির্বাচন নিয়ে রেজা খানের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। 15 বছরেরও বেশি সময় উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখেনি বাংলাদেশ। জাতীয় পরিচয়পত্র থাকলেও ভোট কেন্দ্রে তার প্রয়োগ দেখা যায়নি। আবার ভোট কেনাবেচার মতো অভিযোগে নষ্ট হয়েছে নির্বাচনের সৌন্দর্য। তবে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর এবার ভিন্ন প্রেক্ষাপটে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছে আমজনতা। টাকার বিনিময়ে ওই জিনিসটা যদি ডাইভার্ট হয়ে যায় তাহলে আমাদের দেশটা আগাইতে পারবে না। আমরা এর আগের বার যতবারই ভোট দিছি আমাদের এনআইডি কার্ড আছে, কিন্তু আমরা ভোট কেন্দ্রে যখন গেছি আমাদের এনআইডি তারা দেখতে চায় নাই। পুলিশ যদি ভোট কেন্দ্র সুন্দরভাবে কাজ না করতে পারে তাইলে স্বাভাবিক কারণে বিভিন্ন দলের নেতাকর্মীরা চেষ্টা করবে, আমরা এককভাবে নিয়ে যাব। স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন, রাজনৈতিক দলগুলোর আচরণ না বদলালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে। তাদের আচরণ হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। তারা যদি আচরণ পরিবর্তন না করে তাহলে কিন্তু নির্বাচন নিরপেক্ষ করা সম্ভব না। রাজনৈতিক দলগুলোকে শপথ নিতে হবে, সরকারের কাছে, জাতির কাছে অঙ্গীকার করতে হবে, আমরা নিজেরা ইলেকশনে ভায়োলেন্স করব না। অসৎ ব্যক্তিদের মনোনয়ন দিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে বলে মত দেন তিনি। ভালো লোক নমিনেশন দেবেন, চাঁদাবাজ, বিভিন্ন রকমের অন্যায় করে কারি যেগুলো আছে দলের মধ্যে, এইসব লোককে নমিনেশন দেওয়া চলবে না। এই মর্মে জাতির কাছে তাতে অঙ্গীকার করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বললেন, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠানে দরকার নির্বাচন কমিশনের দায়িত্বশীল আচরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা প্রয়োজন। যারা দায়িত্বে আছেন নির্বাচন কমিশন, তাদের আসলে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। এগুলি হচ্ছে একেবারে ন্যূনতম প্রয়োজন। যেখানে আপনি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এখন থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি। যারা দীর্ঘদিন যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন, তাদের অভিজ্ঞতাকে ব্যবহার করা এবং তাদেরকে এখনই এর সঙ্গে যুক্ত করে পরিস্থিতির উন্নতি বলুন, পরিস্থিতির প্রস্তুতি বলুন, এই পদক্ষেপগুলি গ্রহণ করা দরকার। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আমরা যেটা করার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ চলছে। সকাল 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বৈঠক শুরু হয়। এতে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। আজ 3টি বিষয়ে আলোচনা হবে বলে আগেই জানানো হয়েছে। সেগুলো হলো রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি, জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও জেলা সমন্বয় কমিটি গঠন। দর্শক, এই বিষয়ে আরো জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। আজ তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে সংলাপ চলছে। বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সোনিয়া, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি, যেখানে হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। তৃতীয় দিনের মতো দ্বিতীয় ধাপের এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল
বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছে। আমরা যেমনটা দেখেছি যে গতকাল প্রথম দিনে যেই ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনা হয়েছিল, সংস্কার আলোচনা, সেখানে জামায়াত ইসলামী যোগ দেয়নি, কিন্তু আজকে যেই ঐক্যমত্য কমিশনের যে আলোচনা সেখানে জামায়াত ইসলামী প্রতিনিধি দল এখানে এসেছেন, যেখানে রয়েছে মাওলানা রফিকুল ইসলাম খান, জামায়াত ইসলামীর নায়েব আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এছাড়াও বিএনপি অন্যান্য দলের যারা উপস্থিত রয়েছেন। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং দেখা যাচ্ছে যে এনসিপির নাহিদ ইসলাম, তারপর ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান, এলডিপির রেদওয়ান, সিপিবির যিনি সম্পাদক রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, এবং এবি পার্টির যে সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, তারপরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এনসিপির চেয়ারম্যান, এই বিভিন্ন রাজনৈতিক দলের এই নেতাদের নিয়েই মূলত আজকে দ্বিতীয় দিনের এই আলোচনা চলছে। তো আজকে আলোচনার মূলত তিনটি বিষয় গুরুত্ব পাবে। সেই তিনটি বিষয়গুলো হলো রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি, জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও জেলা সমন্বয় কমিটি গঠন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত এখানে আজকে আলোচনা চলছে। গতকালকে আমরা প্রথম দিনে যে আলোচনাগুলো হচ্ছিল এখানে, তার মধ্যে গুরুত্ব পেয়েছে গতকালকের যে মঙ্গলবার যে প্রথম দিনের যে আলোচনা হয়েছে, সেখানে সংবিধানের 70 অনুচ্ছেদে স্থায়ী কমিটি, সভাপতি মনোনয়ন ও নারী প্রতিনিধিত্ব, এই সমস্ত বিষয়, পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষ, উচ্চকক্ষ এবং প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া নিয়েও কিন্তু গতকালকে আলোচনা হয়েছে। আজকে আমরা যেমনটা জেনেছি যে আলোচনা একদম শেষে এসে জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি চেয়ারম্যান আলী রিয়াজ রয়েছেন, তিনি আসলে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে, গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং তিনি জানাবেন যে আসলে এখানকার আজকের আলোচনার সার্বিক পরিস্থিতি। সব মিলিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই ছিল আমার কাছে সর্বশেষ। সোনিয়া। মারুফ, আপনাকে ধন্যবাদ। অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহেলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ 2012 সালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের গোলাম মুর্তুজা নিহিমকে অপহরণের পরে আয়নাঘরে নিয়ে 47 দিন আটকে রেখে নির্যাতন করা হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মুজেমদারের নেতৃত্বাধীন 3 সদস্যদের ট্রাইব্যুনালে আজ এই মানবতা বিরোধী অপরাধের শুনানির কথা রয়েছে। এদিকে জুলাই গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। তার বিরুদ্ধে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করে র্যাব পুলিশের তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। করোনা সংক্রমণে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। এতে শনাক্ত হয়েছে আরও 18 জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে 244 জন। এদিকে ডেঙ্গু করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় প্রস্তুতি নিতে শুরু করেছে রাজধানীর হাসপাতালগুলো। এরই মধ্যে মুগদা হাসপাতালে প্রস্তুত করা হয়েছে 50 শয্যার আইসোলেশন ওয়ার্ড এবং 20 শয্যার আইসিইউ। যদিও আক্রান্তের হার এখন উদ্বেগজনক পর্যায়ে যায়নি বলে জানালেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মুদাসির আলী। দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করায় হাসপাতালগুলোতে প্রস্তুত করা হচ্ছে কোভিড আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ। ঢাকার মুগদা হাসপাতালে গিয়ে দেখা যায় করোনার জন্য আইসোলেশন ওয়ার্ডে আনা হয়েছে বেড, পাশাপাশি আনা হয়েছে র্যাপিড টেস্টিং সিস্টেম, কিট সহ অন্যান্য সরঞ্জামাদি। আমাদের 50 বেডের একটা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত আছে, আর 20 বেডের আইসিইউ ওয়ার্ড, কোভিড আইসিইউ ওয়ার্ড প্রস্তুত আছে। তবে করোনা পরীক্ষার জন্য এখনো তেমন চাপ তৈরি হয়নি। গত 3 দিনে মুগদা মেডিকেল কলেজ হসপিটালে আমরা 15 জন সন্দেহজনক করোনা রোগীর স্যাম্পল পরীক্ষা করেছি, তাতে 15 জনেরই নেগেটিভ আসছে। আমাদের লক্ষণ তো ছিল ইউরিক অ্যাসিডের লক্ষণ ছিল, ব্যথা ছিল, গাঁটে ব্যথা ছিল, তারপর জ্বর ছিল। এই করোনা সন্দেহ থেকে আজকে আমি টেস্ট করাচ্ছি। আমার বাসাতেও এরকম 2-3 জনের আমার মতোই সিমটম হচ্ছে। সংক্রমণ ধীরে ধীরে বাড়তে শুরু করলেও এখনো জনসাধারণের মধ্যে নেই তেমন সচেতনতা। মাস্ক এটা হঠাৎ করে মানে চালুর বড় বাবা আইসে পড়ছে, আমি হাতের সাথে না ব্যবহার করতে করতে মনে ছিল, আগে থেকে অভ্যাস ছিল না, এখন হঠাৎ করে আবার দেখলে তো সেই জন্য আর কি করা হয়। এখনো তো পুরাপুরি হয় নাই, গতবার তো আমরা পড়ছি,
করবো এবার। এদিকে বর্তমানে আক্রান্তের দিক থেকে করোনাকে ছাড়িয়ে যাচ্ছে ডেঙ্গু। কেবল এই মুগদা হাসপাতালে গত জানুয়ারি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গু রোগে ভর্তি হয়েছে 1391 জন। পহেলা জানুয়ারি থেকে 16 জুন পর্যন্ত 1391 আমাদের এখানে চিকিৎসাধীন অবস্থা একটা রোগী মারা গেছে। গত 24 ঘন্টায় যে 41 জন রোগী ভর্তি আছে। ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা গেল রোগীর চাপ। আমার ছেলে কালকে থেকে দুবার পরের থেকে লীলা করে আছে। প্রচন্ড শরীর ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, অনেক জ্বর কমতো না। ওই লক্ষণগুলো দেখেই মানে ডাক্তার ভাবছে যে ডেঙ্গু। ফ্লোটা একটু বেশি, আর পেশেন্ট ক্রিটিক্যাল যেগুলো আছে তারপর আমাদের এখানে ইনশাল্লাহ এখন পর্যন্ত খারাপ খুব আমাদের অত পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি। পরিস্থিতি এখনো খুব একটা নাজুক না হলেও ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন চিকিৎসকরা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পটুয়াখালী জেনারেল হাসপাতাল থেকে সহকর্মী খোকন হালদার। খোকন, জেলার ডেঙ্গু পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জানেন যে পটুয়াখালীতে কিন্তু ডেঙ্গু কিন্তু চোখ রাঙাচ্ছে। আমরা এই মুহূর্তে যদি আপনাকে দেখাই তাহলে পটুয়াখালী মেডিকেল হসপিটাল আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু যে 2 জন শিশু ডেঙ্গু নিয়ে। আপনাকে জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় পটুয়াখালীতে কিন্তু মোট 8 জন রোগী কিন্তু ভর্তি হয়েছেন। এছাড়াও এই এখন পর্যন্ত কিন্তু পটুয়াখালী এই যে মেডিকেল কলেজ ও হসপিটালে মোট 23 জন রোগী কিন্তু ডেঙ্গু নিয়ে কিন্তু ভর্তি রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালী জেলায় কিন্তু দিন যত করাচ্ছে ডেঙ্গুর কিন্তু প্রকোপ কিন্তু আমরা প্রচুর দেখতে পাচ্ছি। কিন্তু প্রশাসনের বিষয়ে কিন্তু আমরা আসলে তেমন কোনো প্রচার বা প্রচারণা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এই বিষয়ে কথা বলবো পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালের শিশু বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান শামীমের সঙ্গে, এবং আপনার কাছে জানতে চাবো যে পটুয়াখালীতে ডেঙ্গুর যে প্রকোপ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তো হসপিটালে আপনারা ডেঙ্গু রোগীদের জন্য কি কি এখানে পদক্ষেপ গ্রহণ করেছেন? আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। গতকালকে 8 জন রোগী ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত রোগী ভর্তি আছে। আমাদের এর ভিতরে আমরা যে ম্যানেজমেন্ট আছে আমরা অলরেডি ডেঙ্গুর জন্য আলাদা সমাধান করা হয়েছে। আলাদা কিন্তু আমাদের মূল সমস্যা আমরা যখন হয়ে যায় কনসেন্ট্রেশন দেওয়া আমাদের কোনো ব্যবস্থা থাকে। যখন ব্লাড আমরা ব্যবস্থা করা যায় এবং এই মেশিনটা যদি এ জায়গায় স্থাপন করা যায় তখন আমাদের যে কারণে পেশেন্টকে আমরা ঢাকা রেফার করি তখন এই রেফারগুলো কমে যাবে যদি আমরা প্ল্যান করতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলছিলাম যে শিশু বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান শামীমের সঙ্গে। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে পটুয়াখালীতে কিন্তু দিল্লির ডেঙ্গু রোগী কিন্তু বাড়ছে। আপনাকে জানিয়ে রাখি ডেঙ্গু ঘটনাতে কিন্তু পটুয়াখালীতে কিন্তু করোনা রোগীও কিন্তু একটু চোখ রাঙাচ্ছে। আমরা গত পরশু থেকে কিন্তু পটুয়াখালীতে একজন আনসার সদস্য করোনায় কিন্তু মৃত্যুবরণ করেছেন। তো পটুয়াখালী হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খোকন, আপনাকে ধন্যবাদ। এদিকে জনবল সংকটে বন্ধ হতে চলেছে কুমিল্লার 2টি সরকারি হাসপাতালের কোভিড আইসিইউ ইউনিট। গেল কোভিড মৌসুমে এই ইউনিটগুলোতে 7টি করে শয্যা স্থাপন করা হলেও এখন বেহাল অবস্থা। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহল অবগত আছে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শাহাবুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় 2020 সালে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 2টি বিশেষ আইসিইউ ইউনিট স্থাপন করা হয়। ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস প্রকল্পের আওতায় এসব ইউনিটে জনবল নিয়োগ দেওয়া হলেও বেতন ভাতা বন্ধ থাকায় অচল হয়ে গেছে 150 কোটি টাকার নানা সরঞ্জাম। আইসিইউ ইউনিটের এমন বেহাল অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। সেখানে দেখা যায় যে আইসিইউ ওয়ার্ড নিজে আইসিইউতে আছে, দেখা যায় যে এসির পানি পড়ছে, বা এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার। যে হিসাবে এখানে বেড আছে আইসিইউতে, ওই হিসাবে আসলে ডাক্তার নাই। সরকারি হসপিটালের আইসিইউগুলো যদি সক্রিয় থাকে আমরা চিকিৎসা নিয়ে সুবিধা পাবো, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসার মানও ভালো করবে।
চিকিৎসক সংকটে কুমিল্লা জেনারেল হাসপাতালে সেবা বঞ্চিত হচ্ছে সেবা প্রত্যাশীরা। আমাদের এখন অর্ধেক লোকবল নিয়ে আমরা চালাচ্ছি এবং অর্ধেক বেড আমরা সেবা দিতে পারছি। তো সে কারণে 10টা বেড চালু থাকার কথা থাকলেও আইসিইউ হিসেবে আসলে চলছে এখন 5টা বেড। করোনার জন্য ইতিমধ্যে 200 কিট পেয়েছেন জানিয়ে জেলা সিভিল সার্জন জানালেন, পরীক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে করোনা সিমটমটা অন্যরকম, ঠিক কাশি টাশি আগের মতো ঠিক সেরকম না, অন্যান্য রকমের হয়ে থাকে। সেগুলো এরকম রোগী যদি আমাদের কাছে আসে, সেই ক্ষেত্রে আমাদের শিশু এবং মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট মহোদয় আছেন, ওনাদের পরামর্শক্রমে আমরা করোনা রোগীর পরীক্ষা করব। করোনার জন্য আলাদা আইসিইউ বিল্ডিং প্রস্তুত করে সেখানে 67টি বেড করোনার জন্য রাখা আছে। তবে লোকবল সহ টেকনিশিয়ানদের অভাবের কথা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। 67টা বেড এটা হচ্ছে কোভিড-19-এর জন্য ডেডিকেটেড বেড হিসেবে আমরা ডিক্লেয়ার করছি। আমাদের ডেফিসিট যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের পোর্টেবল এক্সরে নেই, তারপরে এবিজি মেশিন, এগুলো ইলেকট্রোলাইটস, মানে লজিস্টিকের সমস্যা আছে আর ম্যান পাওয়ারের সমস্যা আছে। সরকারি এসব আইসিইউ সচল করে চিকিৎসা সেবা নিশ্চিত করবে কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া জেলাবাসীর। বুশরাত জাহান, মোহনা সংবাদ। খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে বলে জানালেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি। বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে আরও সংগ্রাম করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীতে গায়েবী মামলা দিয়ে যারা নির্যাতন করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। এ সময় ডেঙ্গু করোনা মোকাবেলায় জাতীয় টাস্কফোর্স গঠনের দাবিও জানান এই বিএনপি নেতা। আইন শৃঙ্খলা বাহিনী গায়েবী মামলা দিয়েছে, যারা আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পায়ের নখ হাতের নখ তুলে নিয়েছে, তারা এখনো কেন বিচারের আওতায় নিয়ে আসা? তারা কোথায়? তারা কোন জায়গায় ঘাপটি মেরে আছে? তারা তো প্রশাসনের নানা জায়গায় আছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। গণতন্ত্রের আমরা যেই বীজ বপন করি, এর চারাগাছটি অগণতান্ত্রিক শক্তি বারবার আঘাত করে এটাকে নষ্ট করেছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। গত 24 ঘন্টায় ইসরায়েলে 9 দফা হামলা চালিয়েছে ইরান। জবাবে সামরিক ঘাঁটি ও বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিব। এরই মধ্যে ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে তেহরান। এদিকে ইসরায়েলের সঙ্গে ইরান কখনোই আপোষ করবে না বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। গত 24 ঘন্টায় তেল আবিব, জেরুজালেম সহ একাধিক শহরে 9 দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। হামলা করা হয় ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি কার্যালয়। এছাড়া হামলা হয়েছে বন্দরনগরী হাইফা ও হারজেলিয়ায়। অন্যদিকে ইরানে আগ্রাসী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। মঙ্গলবার বিভিন্ন অস্ত্র উৎপাদন কেন্দ্রে সার্ফেস টু সার্ফেস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের প্রায় 200টি মিসাইল নিক্ষেপের স্থান ধ্বংসের দাবি করেছে সামরিক বাহিনী আইডিএফ। ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে বাধাগ্রস্ত করাটাই এই হামলার লক্ষ্য বলে এক বিবৃতিতে জানানো হয়। এরই মধ্যে ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ফাতা মিসাইলের মাধ্যমে তারা ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলেছে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানান। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির অবস্থান শনাক্ত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে খামেনিকে এখনই হত্যা করা হবে না উল্লেখ করে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান তিনি। ক্রমাগত এসব হুমকি ধামকিতেও আপোষ না করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ শুরুর বার্তা দিয়ে জায়নবাদীদের সঙ্গে ইরান কখনই আপোষ করবে না বলেও সাফ জানান তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ভোলা থেকে গ্যাস পাইপলাইনের রুট খুলনার পরিবর্তে ঢাকায় নেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে খুলনাবাসী। সরকারের এই সিদ্ধান্তে খুলনার শিল্পায়ন ও অগ্রগতির বৈষম্য সৃষ্টি হচ্ছে দাবি খুলনাবাসীর। তবে ন্যাশনাল গ্রিডের মাধ্যমে খুলনা সরবরাহ করায় পরিকল্পনা নেওয়া হয়েছে বললেন সুন্দরবন গ্যাস কোম্পানি। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি।
খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপন এবং গৃহস্থালিতে পাইপলাইনে গ্যাস সরবরাহের লক্ষ্যে প্রকল্প নেয় সরকার। ফলে 2012 সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত 165 কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়। কিন্তু এক যুগেরও বেশি সময় পার হলেও খুলনার পরিবর্তে পাইপলাইনের রুট পরিবর্তন করে গ্যাস ঢাকায় নেয় ক্ষুব্ধ খুলনাবাসী। সরকার সিদ্ধান্ত নিয়েছিল খুলনায় গ্যাস সরবরাহ করবে, এই সিদ্ধান্ত পরিবর্তন হলে খুলনাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। অনেক পাইপলাইন বসানো হয়েছে, অনেক টাকা ব্যয় হয়েছে, এখন সেই গ্যাসটা যদি ঢাকায় নিয়ে যায় তাহলে আমাদের খুলনার মানুষ বঞ্চিত হবে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে সাধারণ জনগণের পাশাপাশি কঠোর আন্দোলনের কথা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। সরকারের কাছে জোরালো আবেদন জানাই, খুলনার জন্য গ্যাস লাইন আবারও কাজ শুরু করা হয় দ্রুত। বলা হলো গ্যাস আসবে ভোলার থেকে, সেই গ্যাস খুলনায় না এসে জাতীয় গ্রিডে দেওয়ার জন্য ঢাকা থেকে। আমরা সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে এই অঞ্চলে পাইপলাইনে যে গ্যাস সরবরাহ সেটা নিশ্চিত করা। এটা আমাদের আবেগের প্রশ্ন, যেটা এখানে আমাদের দাবি আদায়ের প্রশ্ন, এটা আমাদের খুলনার জন্য সম্মানেরও প্রশ্ন। তো সব কিছু মিলায়ে আমরা চাই এই বিষয়টি সরকারের দৃষ্টিতে আনা দরকার। ভোলার গ্যাস সরাসরি খুলনা না এলেও ঢাকা হয়ে ন্যাশনাল গ্রিডের মাধ্যমে খুলনায় সরবরাহ করার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। খুলনার কিন্তু ন্যাশনাল গ্রিডের একটা অংশ। অলরেডি আপনারা জানেন যে ভেড়ামারা থেকে যে লাইনটা আছে এটা কিন্তু ন্যাশনাল গ্রিডের অংশ। যেভাবেই যেখান থেকে যাক না কেন এটা ন্যাশনাল গ্রিডের সাথে অ্যাড হবে। সেই হিসাবে গভর্নমেন্টের যেটা জনগণের জন্য উপকার, যেটা জনগণের মঙ্গল, সেটা গভর্নমেন্ট চেষ্টা করছে, সেইভাবেই হবে। এর জন্য খুলনাবাসীর হতাশা হওয়ার কোনো কারণ নেই। প্রায় 3 কোটি মানুষের উন্নয়নে দ্রুততম সময়ের মধ্যে খুলনায় গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেবে সরকার, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। সিফাতুর রহমান জেসি, মোহনা সংবাদ। দীর্ঘদিন ধরে কার্যক্রম না থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালটি। নেই যাত্রীদের কোনো আনাগোনা, যত্রতত্র পড়ে রয়েছে ময়লা আবর্জনা। দ্রুত টার্মিনালটি চালুর দাবি স্থানীয়দের। দাবির প্রেক্ষিতে টার্মিনালটি চালুর আশ্বাস দিয়েছে পৌর প্রশাসক। মোহাম্মদ ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুরে অবস্থিত রাজবাড়ীর কেন্দ্রীয় বাস টার্মিনালটি 1993 সালে প্রায় 2.25 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়। তবে নির্মাণের প্রায় 30 বছর হতে চললেও এখনও চালু হয়নি টার্মিনালটি। এমনকি মূল ভবন সহ বিভিন্ন স্থানে করা হয় বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহনের মেরামতের কাজ। দীর্ঘদিন ধরে কার্যক্রম না থাকায় যত্রতত্র পড়ে রয়েছে ময়লা আবর্জনা। ভবনের কক্ষ ব্যবহার না হয় নষ্ট হচ্ছে আসবাবপত্র। পরিত্যক্ত থাকায় সন্ধ্যার পর থেকেই শুরু হয় নানা ধরনের অসামাজিক কার্যকলাপ, বসে মাদক সেবীদের আসর। ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সর্বোচ্চ 1 মাস টার্মিনাল চালু অবস্থায় ছিল, তারপরে বিগত এই 30 বছর টার্মিনালটা বন্ধ অবস্থায় আছে। টার্মিনালটা একদম বন্ধ হয়ে গেছে, অথচ এখন এই যে পোলাপান হিরোইন গাঁজা গুঁজে খায়, টার্মিনাল আখড়া হয়ে গেছে। এখানে আমাদের গাড়ির পার্টস পাতি, আমাদের গাড়ির তেল, আমাদের গাড়ির ব্যাটারি এগুলোও থাকে না। টার্মিনাল চালু হয়, সেক্ষেত্রে আমাদের জন্য এটা হবে হলো মানে উন্নয়নমূলক একটা কাজ, এবং আমরা সেখানে কাজ করে বেঁচে থাকতে পারবো। এই প্রতিষ্ঠানটা যদি চালু করে দেয় তাহলে এখানে সব ব্যবসা প্রতিষ্ঠানরা যারা আছে সবাই দীপ্তিভাবে তাদের জীবনযাপনটা তারা ভালো চলতে পারে। দ্রুতই টার্মিনালটি চালুর আশ্বাস পৌর প্রশাসকের। বিচ্ছিন্নভাবে বা এলোমেলোভাবে বাসগুলো না ছেড়ে যাতে আপনারা কেন্দ্রীয়ভাবে ছেড়ে যায়, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ। অতীতে যা হয়েছে সেই বিষয়গুলো আমরা, সেই ভুল ত্রুটিগুলো যেটা হয়েছে বা যেই অনিয়মগুলো হয়েছে সেগুলো নিরসনের জন্য আমরা কাজ করব। এমন বাস্তবতায় জেলা শহরের বড়পুল ও নতুন বাজার মুরগির ফার্ম এখন এ অঞ্চলের অলিখিত বাস টার্মিনাল। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সুষ্ঠু নির্বাচনে প্রয়োজন রাজনৈতিক আচরণে পরিবর্তন, বললেন ডক্টর তোফায়েল। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের তাগিদ আলী রিয়াজের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে সংলাপ শুরু, 3 বিষয় আলোচনা করতে যোগ দিয়েছেন নেতারা। ডেঙ্গু করোনা মোকাবেলায় ব্যবস্থা নিচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। মুগদায় প্রস্তুত 50 শয্যার ওয়ার্ড, জনবল সংকটে বন্ধ কুমিল্লার 2 কোভিড ইউনিট।
এবং ইসরায়েলের আকাশ সীমা নিয়ন্ত্রণে নেয়ার দাবি ইরানের। যুদ্ধ শুরু হলো, ট্রাম্পের বক্তব্যের জবাবে খামেনি। তেল আবিবের পাল্টা হামলা অব্যাহত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।